পরদিন সকালে নাস্তা করে বসার ঘরে বসেছে আলোচনা সভা, আবার মতো বিনিময় সভাও বলা চলে। সেখানের উপস্থিতি আছে বাড়ির সকলে। ইতিমধ্যে সবাই জেনে গেছে কেন সকাল সকাল আজমল শিকদার সকলকে এখানে ডেকেছেন। নীরবতা ভাঙেন আজমল শিকদার। তিনি বলেন, তোমরা সবাই জানো তোমাদের কেন ডাকা হয়েছে এখানে। তবু আবারও বলি, আমি মুনাওয়ার ও আরাফাত ঠিক করেছি মাহিরার উদ্দেশ্যে এতিমখানায় খাওয়াবো এবং সামর্থ্য অনুযায়ী কিছু দান করব। এখন তোমরা কি বলো? ইশতিয়াক ভাইজান, আপনারা যা ভেবেছেন তা নিঃসন্দেহ খুবই চমৎকার। তবে কি দেওয়া হবে বা কি খাওয়ানো হবে তা কি ঠিক করা হয়েছে? মুনাওয়ার, না, এর জন্য সবাইকে ডাকা। তোমরা সবাই সবার মতামত জানাও, সবার মতের ভিত্তিতেও সব ঠিক করা হবে। রামিম, আব্বু আপনারা কিছু চিন্তা করেননি? আপনারা মুরব্বী মানুষ, এসব বিষয়ে জানাশোনা ভালো। আপনারা বলুন, যদি কিছু কম বেশি করতে হয় সেটা না হয় আমরা বলবো। মাশরাফি, জি আব্বু, আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে নেব, আপনারা বলুন। আজমল, মুনাওয়ার তুমি বলো তোমার ভাবনা কি? মুনাওয়ার, আমি ভাবছি খাবার হিসেবে খিচুড়ি, মাংস, সাথে 2 থেকে 3 ধরনের সবজি, দই মিষ্টি। রওনাক, ফুপা খিচুড়িটা তো সবাই পছন্দ করে না। এখন যদি খিচুড়ি দেওয়া হয়, যারা খিচুড়ি খায় না তারা তো অভুক্ত থেকে যাবে, আর না হয় তাদের মন ক্ষুণ্ণ হবেই। ইশতিয়াক, হ্যাঁ ভাইজান, ও ঠিকই বলেছে, সবাই তো আর খিচুড়ি খায় না। আজমল, তাহলে কি খিচুড়ি বাদ দেওয়া হবে? মুনাওয়ার, হ্যাঁ, এটা তো আমার মাথাতে আসেনি। সাদা ভাতই ঠিক আছে। আজমল, আরাফাত তুই তাহলে খাওয়াবি, লিস্টটা করে ফেল। আরাফাত, জি ভাইজান। আরাফাত শিকদার ঘর থেকে খাতা কলম এনে লিস্ট করতে শুরু করেন। রামিম, আর মাংস দেওয়া হবে কোনটা? আজমল, গরু বা ছাগলের। মাশরাফি, খাসি দিলে কেমন হয়? সাথে মুরগি থাকলো। আজমল, মাশরাফির কথাই থাক। আরাফাত, এটাই ফাইনাল। আর সবজি হিসেবে থাকবে পটল, আলু, বেগুন ভাজি, সাথে দই মিষ্টি। রওনাক, আব্বু খাবারের হিসাব তো গেল, এখন কি কি দেওয়া হবে তা ঠিক করে নিলে হয়। এখন আজমল, হ্যাঁ সেটাই। মুনাওয়ার, তুমি শুরু করো। মুনাওয়ার, ভাইজান, মনিরা বলেছিল ওখানে তো অনেক বাচ্চার কাপড় নেই, প্রয়োজনীয় জিনিস নেই, তো আমরা যদি সেসব বাচ্চাদের কাপড় সহ অন্যান্য সামগ্রী দিই তবে কেমন হয়? আজমল, ভাবনা ভালো, তবে শুধু কাপড় আর টুকটাক জিনিস দেওয়াটা কেমন দেখায় না? রওনাক, আব্বু, আমি বলছিলাম যে এভাবে না দিয়ে যদি আমরা সেখানকার কিছু বাচ্চাদের বাবা মা কেউ নেই বা খুবই দরিদ্র তেমন কিছু বাচ্চার দায়িত্ব যদি নেওয়া হয় তবে কেমন হয়? তাদের পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব খরচই আমাদের পক্ষ থেকে বহন করা হবে। আজমল, তোমার চিন্তা ভাবনা চমৎকার, তবে মুনাওয়ার তুমি কি বলো? মুনাওয়ার, হ্যাঁ ভাইজান, এটা করলেই মনে হয় ভালো হবে। সাথে এখন আমরা সেখানে কম্বল, শীতবস্ত্র দান করি। আজমল, তবে এটাই কথা থাকলো। ইশতিয়াক, তুই মাশরাফি, রওনাক, রামিমকে নিয়ে এতিমখানা মাদ্রাসাগুলোতে খোঁজ নে। 2 থেকে 1 দিনের মধ্যে একটা তালিকা করে ফেলো। ইশতিয়াক, জি ভাইজান, আমি বিকেলেই ওদের নিয়ে বেরিয়ে পড়ব। আলোচনা এখানেই সমাপ্ত হয়। সেদিন বিকেলে ইশতিয়াক লোক লাগিয়ে শহরে বিভিন্ন মাদ্রাসার খোঁজ খবর নেয়। পরদিন বাছাই করা মাদ্রাসাগুলোতে যায়, তারা সেখানকার শিক্ষকদের সাথে কথা বলে ছাত্রদের তথ্য নিয়ে লিস্ট তৈরি করে নেয়। দিন ঠিক করেছে এই শুক্রবার। আজ মঙ্গলবার। রান্নার লোক থেকে শুরু করে বাজার করা সব করতে হবে। এই সকল দায়িত্ব এসে পড়েছে ইশতিয়াক, রামিম, রওনাক ও মাশরাফির ওপর। মাশরাফি অসুস্থ, তাই তাকে কাজে হাত দিতে দেয় না তেমন, তবুও মাশরাফি জেদ করেই তাদের সাথে তাল মিলিয়ে কাজ করে। তার বোনের উদ্দেশ্য এই আয়োজন, সে ভাই হয়ে হাত লাগাবে না তা হয়? বোন তার ওপর অভিমান করে চলে যেতেই পারে, সে তো বড় ভাই, সে তো মুখ ফিরিয়ে থাকতে পারে না। প্রথমেই ঠিক করা হয় বাবুর্চি,
তারা চায় সব আয়োজন নিজেরাই করবে। রান্নার আয়োজন হবে বাড়ির পেছন দিকে খোলা জায়গাটায়। দুজন বাবুর্চি ঠিক করা হয়েছে। তারা লিস্ট মিলিয়ে বাজার করে সব প্রস্তুতি সেরে ফেলে। বৃহস্পতিবারের মধ্যে শুক্রবার ভোর থেকেই শুরু করা হয় রান্নার আয়োজন। নামাজের আগেই সব খাবার সেখানে পৌঁছাতে হবে। নামাজের পর খাবার পরিবেশন করা হবে। বাড়ির সকলেই সকাল থেকে ব্যস্ত। সারাহ বলতে যে বাড়িতে একটা প্রাণী আছে সে খেয়াল করো নেই। সকালে খাওয়ার পর একটু বিশ্রাম নিতে শুয়েছিল। এরপর একটা লোক খুঁজে পাচ্ছে না যে তাকে একটু হুইল চেয়ারে বসিয়ে দেবে। বাইরে থেকে কথাবার্তা আওয়াজ শুনছে। বাড়ির বাইরে নাকি ছাগল জবাই করা হয়েছে। সে ঠিক থাকলে এতক্ষণে কতবার বাগানে গিয়ে টু মেরে আসতো আর কত যে আম্মুর বকা খেত তার হিসাব নেই। আজ তার এই অবস্থার জন্য কিছুই পারছে না। আরাফাত শিকদার ও মুনাওয়ার সাহেব সব কিছু তদারকি করছে। তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে মাশরাফি ঘর থেকে দুটি চেয়ার আনতে যায়। যাওয়ার পথে একবার উকি দেয় সারাহর ঘরে। মেয়েটা চুপচাপ আধশোয়া হয়ে বসে আছে, নজর ডান পাশের জানালার দিকে। মুখটা বেশ ভার। মাশরাফির খারাপ লাগে তা দেখে। মেয়েটা যদি আজ ঠিক থাকতো তবে কি এভাবে ঘরে আটকে বসে থাকতো? ঘরময় ছুটে বেড়াতো সে কি ভেবে এগিয়ে যায় ঘরের ভেতরে। বাগানে যাবি সারাহ? পরিচিত আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় মাশরাফির দিকে। আজ অনেক দিন পর মাশরাফি ভাই তার সাথে কথা বলছে। ঢাকা থাকতে মাঝে মাঝে কল দিলেও একটা সময় কলও দেওয়া বন্ধ করে দিয়েছে। মাশরাফি জবাব না পেয়ে আবারও শুধায়, যাবি বাগানে সারাহ? কে নিয়ে যাবে? সেই থেকে ঘরে বসা, কেউ একটু এসে নামিয়েও দিচ্ছে না। কত সময় এভাবে থাকা যায়? মুখ ভার করেই বলল। মাশরাফির একটু খারাপ লাগে। সে এগিয়ে আসে বিছানার কাছে, সারাহর দিকে ঝুঁকে বলে, ঘাড়ের ওপর হাত রাখ, শক্ত করে ধরিস, কিন্তু না হলে পড়ে গিয়ে ব্যথা পাবি। সারাহ, আপনারও তো পায়ে ব্যথা, আপনারই কষ্ট হবে। আপনি বরং কাউকে একটা ডেকে দিন। মাশরাফি, অতটাও ব্যথা নেই, তুই ভরসা করতে পারিস, ব্যথা পেতে দেব না তোকে। সারাহ, কিন্তু ভাইয়া। মাশরাফি, কোনো কিন্তু না সারাহ, যেতে চাইলে চল, না হলে আমি চলে যাচ্ছি, বাইরে অনেক কাজ পড়ে আছে। সারাহ আর কোনো কথা বাড়ায় না। সে এক হাতে মাশরাফির ঘাড় শক্ত করে চেপে ভর দেয়। মাশরাফি খুবই সাবধানে তাকে হুইল চেয়ার নামিয়ে দেয়। মাশরাফি হালকা হেসে বলে, দেখলি নামিয়ে দিলাম তোকে। সারাহ তার দিকে তাকিয়ে হেসে দেয়। মাশরাফি, তোর গায়ে যে ওজন, তাতে যদি আমি শয্যাশায়ীও থাকি তবুও তুলতে কষ্ট হবে না। চল তোকে বাগান থেকে ঘুরিয়ে আনি। মাশরাফি সারাহকে নিয়ে বাগানের দিকে যায়। সারাহ দু চোখ ভরে দেখে সব আয়োজন, রান্নার কাজ শেষ। এখন খাবারগুলো মাদ্রাসায় নিয়ে যেতে হবে। আজানের সময় হয়ে এসেছে। খাবার নিয়ে যাবে বাড়ির ছেলেরা, সাথে যাবে ইশতিয়াক, আজমল, মুনাওয়ার, আরাফাত। তারা পড়ে যাবে। তারা উপস্থিতি থেকে খাবার পরিবেশন করবে। সিরাত বলে বলে নাহিলকে গোসলে পাঠিয়েছে। সে ছেলে এবং ছেলের বাবার কাপড় বের করছে কারবার থেকে। আজ শুক্রবার নামাজে যাবে তাই পাঞ্জাবি বের করেছে। ছেলে তার এখানে এসে সাপের প্যাঁচ পা দেখেছে। কোনো কথা একবারে বলে শোনানো যায় না। যতক্ষণ না জারি না খাবে ততক্ষণ কানে তোলে না। সেদিন তো রাতে ঘুমাতে যাওয়ার আগে রওনাফের কাছে খেয়েছে সেই রকমের একটা জারি। বাঘকে ধরে যে একটু কাঁদবে সে সুযোগও দেয়নি ছেলেটাকে। পরে সিরাতের কাছে এসে সে কি কান্না জুড়ে দিয়েছিল। সে তো প্রথমে ভেবেছিল মেরেছে, তখন একটু কষ্ট পেলেও পরে যখন শুনল ঝাড়ি খেয়েছে তখন তার কান্না দেখে হাসিই পাচ্ছিল। তবে তার সামনে হাসাটা ঠিক হবে না। রওনা হন্তদন্ত পায়ে ঘরে ঢুকে সিরাতকে চোখে পড়ে। সারাদিনে এই মহিলার টিকিটটাও সে দেখেনি। সে আজ দেখবেও বা কী করে? সে ছিল সারাদিন বাইরে আর তার বউ ছিল ঘরে। একটা বারের জন্য বাইরে আসেনি। সারাদিনে কি মনে পড়েনি যে তোমার একটা স্বামী আছে, তুমি একজন বিবাহিত নারী? হঠাৎ কারো আওয়াজে একটু ঘাবড়ে যায়, পরক্ষণে সামলে নেয় নিজেকে। রনাফের প্রশ্নের জবাবে বলে, এমন মনে হওয়া কারণ?
যেভাবে এড়িয়ে এড়িয়ে চলছো তাতে দেখে তো মনে হয় না আমরা একে অপরকে চিনিস সিরাত। আচ্ছা সমস্যা তাহলে এখানে? তাই এখন পরিসীম মনে করাতে কি করতে হবে? রনব, তেমন কিছুই না, একটু জড়িয়ে টরিয়ে ধরলেই বুঝে যাব যে তুমি ভালো নি। হঠাৎ এমন আবদারে সিরাত ভ্যাবাসেকা খেয়ে যায়। এমন সময় এমন কথা সে আশা করেনি। রনব, কি হলো শুনতে পাওনি? সিরাত, শুনেছি, তবে জবাব দিতে আগ্রহী না। রনব, তোমাকে তো ভালোবেসেছিলাম, তুমি তো দেখছি চরম বিয়াদব। স্বামীর মুখের ওপর এমন না করা। সিরাত, আমি কি বলেছিলাম আমাকে ভালোভাবেন? কথা না বাড়িয়ে ফ্যানের নিচে এসে বসেন। ঘেমে নিয়ে তো একাকার অবস্থা। নাহিল গোসলে গিয়েছে, ও বের হলেই আপনি যাবেন। রনব, আমার কথা না ভেবে নিজের কাজ করো, এখন সময় নেই, তাই তোমার কথার জবাবটা দিলাম না। রাতে আসতে দাও শুধু, তারপর দেখো। সিরাত তাকে খুব একটা পাত্তা দেয় না। সে ঘর থেকে বেরিয়ে আসে। লোকটা দিন দিন কেমন হয়ে গেছে, আগে এমন ছিল না। হবেই না বা কেন? বিয়ে করা স্ত্রী, তার কাছে আবদার তো থাকবেই। কতদিনই বা দূরত্ব বজায় রেখে চলবে? তবুও সিরাত চেয়েও সহজ হতে পারছে না। বলে না মেয়ে মানুষের লাজ বেশি, তেমনই হয়েছে তার ক্ষেত্রে। রনব কাছে আসলেই লজ্জা অস্বস্তি যেন ঘিরে ধরে তাকে। নাহিল বের হয়ে এসে বাবাকে বিছানার উপরে টান টান হয়ে শুয়ে থাকতে দেখে গুটিসুটি পায়ে বিছানায় উঠে রনব সবই টের পাচ্ছে। ছেলে ভেবেছে সে ঘুমিয়ে পড়েছে। সে ঘুম নয়, ক্লান্তিতে শরীর ঝিমিয়ে পড়েছে কেবল। নাহিল বিছানায় উঠে সোজা রনবের পেটের উপর উঠে গলা জড়িয়ে তার উপরেই শুয়ে পড়ে, মাথায় গালে হাত বুলায়। রনবও তার মাথায় হাত বুলিয়ে বলে, হঠাৎ এত আদর মতলব কি শুনি? নাহিল, বাবা আমি তোমার। রনব, ওখানে যাওয়ার কথা বাদে যা খুশি বলো। নাহিল, প্লিজ বাবা। রনব, ওখানে অনেক মানুষ থাকবে বাবা, সেখানে গিয়ে কাজের মাঝে তোমার দিকে খেয়াল দিতে পারবো না। তুমি বাসায় সবার সাথে থাকো। মাম্মা আছে তো, ছোট দিদা থাকবে, তোমার কাকিয়া ফুপিরা আছে তো। নাহিল, বাবা আমি তো ছোট নেই, আর তাছাড়া ইয়াসও তো যাচ্ছে। রনব, কোনো কথা না নাহিল, পরে একদিন তোমাকে নিয়ে যাব। নাহিল মন খারাপ করে রনবের বুকে মুখ গুজে পড়ে থাকে। রনব বুঝতে পারে ছেলের মন খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই। সেখানে নিয়ে গেলে সে কোনো কাজে মন দিতে পারবে না। ওকে নিয়ে যান না, সাথে করে ছেলেটা কেমন মন খারাপ করে আছে। আপনারা চলে গেলে সারা বেলা এভাবে মন খারাপ করেই বসে থাকবে। রনব মাথা তুলে তাকায় তার দিকে। সিরাত পুনরায় বলে, ও কোনো দুষ্টুমি করবে না, নাহিল বাবার সাথেই থাকবে, তাই না না সোনা? নাহিল বাবার বুকে মুখ গুজে রেখেই ওপর নিচ মাথা নাড়ে। মানে সিরাত যা বলেছে তা ঠিক, তুমি আর ওকে উস্কে দিও না। কিছু সময় পর এমনি ঠিক হয়ে যাবে। সিরাতের একটু রাগ হয়। সে বলে, এমন করছেন কেন? ও তো বলেছে ও আপনার সাথে সাথেই থাকবে। সবাই যাচ্ছে, ও একা একা বাড়ি থেকে কি করবে? রনব, তুমি বুঝতে পারছো না বিষয়টা? সিরাত এবার সত্যি রেগে যায়। এতবার করে বলছে, নিলে কি সমস্যা? বাবা চাচারা রয়েছে, এত মানুষ মিলে একটা ছেলেকে দেখে রাখতে পারবে না? সে বিছানার দিকে ঝুঁকে নাহিলের হাত ধরে টেনে বলে, শোন আব্বু, তোর ওখানে যাওয়ার দরকার নেই। সবাই গেলে তুই আর আমি ঘুরতে যাব, উঠে আয়। সে ওঠে না। সে তার বাবার গলাটা আরও একটু শক্ত করে আগলে ধরে। তার মন ভীষণ খারাপ হয়েছে, তাই তো অভ্যাসগতভাবে বাবার বুকেই পড়ে রইল। ছেলে আর বইয়ের রাগ অভিমান দেখে রনব বাধ্য হয়ে রাজি হয়ে যায়। নাহিল যখনই শুনেছে তাকে নিয়ে যাবে, সে খুশিতে বাবাকে ঝাপটে ধরে মনে হয় সেখানে চুমু খেয়েছেই। রনবের ঠোঁটে এক তৃপ্তির হাসি। অন্যদিকে সিরাত মুগ্ধ নয়নে বাবা ছেলের এই আদুরে মুহূর্তে উপভোগ করে। সিরাত, জড়াজড়ি শেষ হলে এবার উঠ বাপ, তোর বাবাকে গোসলে যেতে দে, নামাজে যেতে হবে তো। সিরাতের কথায় নাহিল রনবকে ছেড়ে উঠে পড়ে। ফটাফট পাঞ্জাবি টুপি পরে রেডি হয়ে নেয়। এদিকে রনবও গোসল করে তৈরি হয়ে বেরিয়ে পড়ে মাদ্রাসার উদ্দেশ্যে।
সেখানে খাবার পৌঁছে নামাজ শেষ করে সকল শিশুদের মাঝে খাবার পরিবেশন করে। সকলে তৃপ্তি সহকারে খায়। মোনাওয়ার সাহেব চোখে জল নিয়ে সে দৃশ্য দেখে, অন্যদিকে মাশরাফি সে দৃশ্য দেখে কোথাও একটা চলে গিয়েছে। পুরো সময়ে তার আর তাকে কোথাও দেখা যায়নি। মাদ্রাসায় 4টা ফ্যান দেওয়া হয়েছে, সাথে কম্বল ও শীত বস্ত্র। সকল কাজ শেষ করে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। 8টার মধ্যে সকলে বাড়ি ফিরলেও রনব যায় অন্য কোথাও। শেখ বাড়ির বাগানের এক কোণে বসে আছে মাশরাফি। সামনেই পরিষ্কার একখানা কবর। এটা আর কারো নয়, সকলের আদরের মাহিরার। মাশরাফি, জানিস বাচ্চাগুলো কত তৃপ্তি সহকারে খাবার খেয়েছে? ওরা সবাই তোর জন্য দোয়া করবে। আমি সবাইকে বলেছি আমার বোনটার জন্য সবাই যেন দোয়া করে। আজ কতগুলো দিন হয়ে গেল তুই নাই। তোর কি একটুও মনে পড়ে না আমাদের কথা? এমন অনেক কথা বলে সে, কিন্তু কোনো জবাব আর আসে না। হঠাৎই ঘাড়ে হাত রাখে কেউ। পিছন ঘুরে দেখে ব্যক্তিটি রনব। রনবকে এক নজর দেখে আবারও ঘুরে বসে। রনবও তার পাশে ঘাসের ওপর বসে। মাশরাফি তার দিকে না তাকিয়েই বলে, তুমি আবার আসতে গেলে কেন ভাইয়া? রনব, বাসায় চল। সেই দুপুরের পর আসছিস, এখন বাজে কত খেয়াল আছে? মাশরাফি, আজ বাড়িতেই থাকবো ভাই। তুমি যাও রনব। মার খাবি একদম। তোকে না দেখে ফুপা কতবার জিজ্ঞেস করেছে তোর কথা, জানিস? এখানে তোকে এভাবে বসে থাকতে দেখে মাহিরার বুঝি খুব ভালো লাগছে। মাশরাফি, ও অভিমান করছে ভাই। আমি তো ওর অভিমান ভাঙতে বসে আছি। রনব, ও আর নেই আমাদের মাঝে, এটা মানতে হবে তোকে। আর কে বলেছে ও তোর ওপর অভিমান করে আছে? মাশরাফি ভেজা চোখে জবাব দেয়, এটাই তো মানতে পারছে না ভাইয়া। আমার ভুলে আমার ফুলটা চলে গেল। কত অভিযোগ, কত অভিমান করেছে তুমি জানো ভাই? ও আমাকে শেষবার ওকে একটু দেখতেও দেয়নি। রনব, ও কোনো অভিযোগ করেনি। ও শেষ সময় পর্যন্ত তোকে খুঁজেছে, বারবার বলেছে ভাইয়া যেন নিজেকে দোষারোপ না করে। এটা আমাদের ভাগ্যে ছিল, তাই হয়েছে। ও তোকে দোষারোপ করতে নিষেধ করেছে, আর তুইও ওর শেষ কথাটা অমান্য করে সমানে দোষ দিয়ে যাচ্ছিস নিজেকে। ও তো তোকে ভালোবাসে, ও কিভাবে তোর ওপর অভিমান করে থাকবে? মাশরাফি একটা সময় ভেঙে পড়ে। রনব 2 হাতে তাকে জড়িয়ে নেয়, বুঝিয়ে সুজিয়ে বাড়িতে নিয়ে যায়। তখন রাত প্রায় 10টা। বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে রুমে এসে দেখে সিরাত পড়ছে। সিরাত তাকে দেখে বলে, এত রাত অবধি ছিলেন কোথায়? সবাই তো 8টার মধ্যে চলে এসেছে। মাশরাফিদের বাড়ি গিয়েছিলাম ওকে আনার জন্য। সিরাত তাকে আর কোনো প্রশ্ন করে না। রনব ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, কাপড়গুলো একটু বের করে রাখো তো। রনব তার কথা শেষ করে ওয়াশরুমে ঢুকে সিরাত তার জন্য একটা টি-শার্ট ও ট্রাউজার বের করে সোফার উপরে রেখে দেয়। এগিয়ে এসে বিছানা ঠিক করতে রনব হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে, হাতে তার দুপুর পরা পাঞ্জাবি, পরনে কেবল একটা সাদা ট্রাউজার। তার দৃষ্টি তার হালাল রমণীর দিকে। অন্য দিনের তুলনায় আজ চাহনি বেশ অন্যরকম। ধীর পায়ে এগোতে থাকে তার দিকে। 2 পা এগোতেই সিরাত ঘুরে যায় তার দিকে ঘোটালে দৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে আসতে দেখে সে বেশ ঘাবড়ে যায়। সেও পিছাতে শুরু করে বলে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কেমন? ঘরের মাঝে উত্তর দেয়, অসুস্থ অসুস্থ লাগছে। আপনি এগোচ্ছেন কেন? আপনাকে সুবিধার লাগছে না? মতলব কি আপনার? বুঝে নাও। পিছাতে পিছাতে বলে, উল্টো পাল্টে কিছু করার চিন্তা একদম মাথায় আনবেন না। কণ্ঠে কম্পন স্পষ্ট। আজ যা হবে সব উল্টাপাল্টাই হবে। সিরাত পিছাতে পিছাতে বিছানায় সুই সুই হয়ে দাঁড়িয়ে আছে। আর এক পা পিছালে সোজা বিছানায় পড়বে। রনব ও তার পাজে দূরত্ব কেবল 1 পায়ের। কাজটা আপনি ঠিক করছেন না। ঠিক ভুলের হিসাবটা না হয় বাকি খাতায় তুলে রাখো। এখন রাতের হিসেবটা সেরে নেই। না প্লিজ। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মাত্র 1 পায়ের দূরত্বে দাঁড়িয়ে তুমি কাঁপছো কেন? দেখো আমি তোমার কত কাছে, কেবল তোমার মাঝে একটু উষ্ণতা চাই। তুমি আমাকে কেবল নমনীয় রূপের পাবে, ফিরিয়ে দিও না।
গল্প সমাপ্তির প্রণয়।